আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং যদি আপনার এখন টিকে থাকা কঠিন হয়ে থাকে, বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যে অর্থনৈতিক অস্থিরতা, তেলের চরম মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি, সারা বিশ্বের মানুষের মধ্যে যে যন্ত্রণা, অনিশ্চয়তা, অস্থিরতা, এই সব কিছুর মধ্যে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার যন্ত্রণা আরও অনেক বেশি। কারণ আপনি যে কোনো একটা চাকরি করছেন না, বরং আপনার প্রতিষ্ঠানে অনেকেই চাকরি করছে। আপনার এখানে ফান্ড ফ্লো কমে গেছে, আপনার বিক্রয় কমে গেছে, প্রোডাকশন কমে গেছে, অপারেশন কস্ট হয়তো কমাতে পারেননি। ফলে এই অবস্থায় আপনার টিকে থাকাই একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আপনি টিকে থাকবেন কি না থাকবেন, কিভাবে টিকে থাকবেন, এটা আপনার জন্য বড় একটা চ্যালেঞ্জ। এখন মনে রাখতে হবে, এই সময়ে আপনার ব্যবসায়ের প্রবৃদ্ধি যতটা দরকার তার চাইতে বেশি দরকার প্রথমে টিকে থাকা। আপনি যদি এই সংকটে টিকে থাকতে পারেন তাহলে মনে করবেন যে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন না, বরং আপনার ব্যবসার শ্রীবৃদ্ধির দিকে আপনি অগ্রসর হচ্ছেন। মানে এখন আপনারা যারা অস্থিতিশীল এই পরিবেশে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে মারাত্মক টেনশনের মধ্যে আছেন, তাদেরকে আমি 5টা স্ট্র্যাটেজির কথা বলি, যে 5টা স্ট্র্যাটেজি অত্যন্ত কার্যকরভাবে আপনার ব্যবসায়িক জীবনে কাজে লাগতে পারে, আপনার হেল্প হতে পারে। জাস্ট একটু সময় নিয়ে ভিডিওটা শুনুন। এই ভিডিও আপনার জন্য একটা সুন্দর গাইডলাইনও হতে পারে। প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট করা দরকার। আপনি ম্যানেজ করছেন, কিন্তু বিশেষ করে এই সময়ে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে আপনাকে অনেক বেশি মনোযোগী হতে হবে। একটা কথা বলে যে ক্যাশ ইজ কিং বাট লিকুইডিটি ইজ কুইন। অস্থিতিশীল বাজারে লিকুইডিটি আপনার বিজনেসের প্রাণের সমান। অনেক সময় দেখা যায় যে কাগজে কলমে আপনার প্রচুর লাভ আছে। আপনার সিএফওকে যদি বলেন যে গত মাসে আমাদের কত লাভ হয়েছে, একটা বড় লাভের খতিয়ান ধরিয়ে দিবে হয়তো, কিন্তু দেখবেন যে ব্যাংকে আপনার টাকা নেই, অফিসের ভল্টে আপনার টাকা নেই, মানে ক্যাশ টাকা নেই, লিকুইডিটি নেই, কিন্তু খাতা কলমে আছে। কাগজে কলমে প্রফিট থাকলে আপনার লিকুইডিটি থাকার কথা, যদি আপনি সঠিকভাবে ফাইন্যান্সটাকে মেনটেন করে থাকেন। কিন্তু প্রফিটেবল কোম্পানি আপনার কর্মচারীদের বেতন দিতে, বাসা ভাড়া দিতে, অফিস ভাড়া দিতে আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনার ক্যাশ ফ্লোটাকে সঠিকভাবে ম্যানেজ করা হচ্ছে না। যাই হোক, এখন কস্ট অপটিমাইজেশন করতে হবে। কস্ট কাট করা এক জিনিস, আর কস্টকে অপটিমাইজ করা আর একটা জিনিস। সঠিক খরচ আপনি করবেন, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো খরচই শুধু হচ্ছে কিন্তু বিজনেস ওইভাবে কন্ট্রিবিউট করছে না। সেটা কোনো স্পেস হতে পারে, কোনো মেশিনারি হতে পারে, কোনো স্টক হতে পারে, কোনো ম্যান পাওয়ার হতে পারে, এনিথিং ইট ক্যান বি। আমি বলছি খরচ অপটিমাইজ করা, তার মানে সঠিক খরচটা করা, সঠিক পরিমাণে খরচটা করা, অপ্রয়োজনীয় খরচকে ছেটে ফেলা। এটা এখন সময়ের দাবি আপনার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার রিসিভেবল যেগুলো আছে, যে টাকাগুলো আপনি অন্যদের কাছে পান, এই ব্যাপারে আপনার এখন এফোর্ট ডাবল করে দিতে হবে টাকা আদায়ের জন্য। প্রয়োজনে আপনার লোক যে ওই অফিসে বসে থাকবে, কারণ হচ্ছে এখন সবাই লিকুইডিটি ক্রাইসিস আছে। অধিকাংশ মানুষ আপনাকে টাকা দিতে চাইবে না, দিতে পারবে না, কিন্তু যে পাওনাদারের উপরে মোটামুটি প্রেশার করতে পারবে সে আগে টাকাটা পাবে। সো আপনার বকেয়া আদায়ে চরমভাবে মনোযোগী হতে হবে। তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুদামে এমন জিনিস পড়ে আছে যে জিনিস আর কখনোই কাজে লাগবে না আপনার, বিক্রির আপ্রাণ চেষ্টা করেন। ইভেন যদি শেষে ভালো দাম না পান, স্ক্র্যাপের মতো করে বিক্রি করে ফেলুন, শেড দরে বিক্রি করে ফেলুন, তবু আপনি জায়গা খালি করুন। অল্প কিছু টাকা আসলেও সেটা আপনার এই দুঃসময়ে কাজে লাগবে, এবং এরপর থেকে ইনভেন্টরিটাকে সঠিকভাবে মেনটেন করবেন। অনেক ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, তারা 3 মাস পরে যে জিনিস লাগবে এখনই এনে গোদাম ভর্তি করে ফেলে। তারা যদি সঠিকভাবে এটা মেনটেন করতে পারে তাহলে যখন যে প্রোডাক্ট লাগবে তার কয়েকদিন আগে আনলেই হয়। এটা জাস্ট ম্যানেজমেন্টের ইস্যু। ইনভেন্টরি ম্যানেজমেন্টে আপনাকে মনোযোগ দিতে হবে আপনি যদি লস কমাতে চান এবং লিকুইডিটিটাকে ঠিক রাখতে চান। নাম্বার 2, কাস্টমার রিটেনশন এবং ভ্যালু প্রপোজিশন। কাস্টমার ফোকাস। মূলত নতুন কোনো কাস্টমার আনার চাইতে পুরাতন কোনো কাস্টমারকে ধরে রাখা 5 গুণ সাশ্রয়ী। অস্থিতিশীল বাজারে কাস্টমাররা খুব বেশি সচেতন হয়ে যায়। তারা কখনো কখনো ব্র্যান্ডের চাইতে তাদের ভ্যালু প্রপোজিশনের দিকে বেশি খেয়াল করে। কারোর সাথে কাজ করে সে কতটা গেইন করছে ইন টার্মস অফ ভ্যালু, কোন ব্র্যান্ডের সাথে কাজ করছে, এটা তাদের কাছে কখনো কখনো গৌণ হয়ে যায়। তারা কি সার্ভিস পাচ্ছে, কি প্রোডাক্ট পাচ্ছে, দ্যাট ম্যাটার্স। সুতরাং আপনার কাস্টমার রিটেনশনে মনোযোগ দিতে হবে এবং কাস্টমারের লাইফে মোর ভ্যালু অ্যাড করার চেষ্টা করতে হবে। তাহলে কি করবেন, আপনি আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করবেন, সহমর্মিতা প্রকাশ করবেন, তার প্রয়োজন খুঁজে বের করার চেষ্টা করবেন, তার সাথে একটা ওয়ার্ম রিলেশনশিপ তৈরি করবেন। আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি এটা আবার দরকার হলে রিডিজাইন করবেন। আপনার প্রফিট কমিয়ে কিছু সময়ের জন্য আপনি একটু লোয়ার প্রাইসে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দাম নির্ধারণ করতে পারেন, যেটা আপনার নতুন কাস্টমার আনতে যেমন হেল্প করবে, পুরাতন কাস্টমারকে আবার আপনার দিকে ফেরাতে হেল্প করবে। ওই বলেছি এখন এটা সার্ভাইভাল টেকনিক, নট টু মেক মোর প্রফিট বাট টু সার্ভাইভ। তারপরে আপনি আপনার কাস্টমারদের জন্য লয়ালিটি কোনো প্রোগ্রাম চালু করতে পারেন। যারা আপনার বহুদিনের কাস্টমার তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা করেন, স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেন, তাদের কোনো স্পেশাল
সার্ভিস অফার করেন, অ্যাডেড সার্ভিস অফার করেন, আপনার কাস্টমাররা যারা সংকটে পড়ে গেছে তাদের সংকট থেকে উঠতে আপনি কোনো হেল্প করতে পারেন কিনা দেখেন। কারণ মাথায় রাখতে হবে, সংকটের সময় যদি আপনি কারো পাশে দাঁড়ান, আপনি যখন সংকট কেটে উঠবেন, তার সংকট কাটাতে যখন আপনি হেল্প করে তাকে ভালো জায়গায় নিয়ে যাবেন, তখন সে আপনার পাশে থাকবে, আপনাকে সে ভুলবে না। নাম্বার 3, অপারেশনাল এফিসিয়েন্সি এবং উদ্ভাবন। আমরা উদ্ভাবন বলতে বুঝি যে সবসময় বোধহয় নতুন কিছু সৃষ্টি করতে হয়। নো, উদ্ভাবন মানে কিন্তু আগে যে সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছিলেন সেটাকে আরও বেটারভাবে প্রেজেন্ট করা, বেটারভাবে তৈরি করা উদ্ভাবন। যেমন আপনি প্রযুক্তির ব্যবহার, এটাকে আরও এফিশিয়েন্টলি করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি প্রযুক্তির ব্যবহার না করে থাকেন, এখন রাইট টাইম, ওই ক্ষেত্রে আপনি প্রযুক্তিকে কাজে লাগাবেন। এখন আপনি সাশ্রয়ী দামে সেটা করতে পারবেন। আপনি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করতে পারেন, আউটসোর্সিং করে আপনার কস্ট কমাতে পারেন। তারপরে আপনি সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে পারেন। এক্ষেত্রে কেবল একটি মাত্র সোর্সের উপরে আপনি নির্ভর করবেন না, এখন আপনার মাল্টিপল সোর্সের দিকে খেয়াল করতে হবে। যারা একদিন আপনার সার্ভিস দিয়েছে, যাদের কাছ থেকে একদিন আপনি সার্ভিস নিয়েছেন, এখন চেষ্টা করবেন যে অন্য কারো কাছ থেকে আরও কম দামে ভালো সার্ভিস পেতে পারেন কিনা। এই ডাইভার্সিটি আপনার দরকার হবে। আপনার বাসায় বা আপনার অফিসে কোনো জটিল কোনো প্রক্রিয়া থাকলে দেখেন সেটাকে ইজি করা যায় কিনা। এই সময়ে আপনার অনেক গুণ বেশি সতর্ক হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ইনোভেশনের দিকে নজর দিতে হবে। আপনাকে হিস্ট্রি পড়তে হবে যে সংকটের সময় বড় বড় কোম্পানিগুলো বা মাঝারি কোম্পানিগুলো, ছোট কোম্পানিগুলো কিভাবে টিকে ছিল। 1930s যে ডিপ্রেশন, তারপরে ব্যবসা আবার কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এই হিস্ট্রিগুলো জানলে তখন আপনি অনেক বুদ্ধি পাবেন আপনার মতো করে। বর্তমান সময়ে আপনার সবকিছু জানা খুব ইজি, এআইকে প্রশ্ন করলে অনেক অ্যান্সার আপনি পাবেন। সো আপনার সেই মেধাকে আপনি কাজে লাগান, আপনার সার্ভাইভাল টেকনিক উন্নত করুন। 4 নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন এবং মনোবল বৃদ্ধি। অনিশ্চয়তার মধ্যে যেমন আপনি দুর্বল হয়ে পড়েন, আপনার এমপ্লয়িরাও দুর্বল হয়ে পড়ে। আপনার প্রথম কাজ হচ্ছে নিজের ভয় দূর করে নিজে আরও অ্যাক্টিভ ওয়েতে কাজ করা এবং আপনার সাথে যারা জড়িত তাদেরকে মোর অ্যাক্টিভলি কাজে এনগেজ হওয়ার পরামর্শ দেয়। নিজের সমস্যার কথা তাদের সাথে কম শেয়ার করা, বরং সম্ভাবনার কথা তাদের সামনে তুলে ধরা। এমপ্লয়ীদেরকে এই সময় নতুন নতুন কাজে এনগেজ করুন, তাদের নতুন নতুন স্কিল শেখানোর দিকে মনোযোগ দিন। দরকার হলে ইন হাউস ট্রেনিংয়ের আয়োজন করেন। এই সংকটের সময় সবচেয়ে মানুষের যেটা দুর্বলতম দিক থাকে সেটা হচ্ছে তাদের মানসিক দুর্বলতা, অনিশ্চয়তায় ভোগা। আপনার কর্মচারীরা হয়তো ভাবছে চাকরি চলে যাবে না তো, ফলে তাদের প্রোডাক্টিভিটি কমছে। আপনি যখন তাদের মধ্যে এনার্জি ইনজেক্ট করতে পারবেন থ্রু গুড ওয়ার্ডস, থ্রু এনকারেজিং ওয়ার্ডস, তখন তারা আবার কাজে ফিরবে, তারা স্বাচ্ছন্দ্যে কাজ করবে, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে। এই সময় তাদেরকে আপনি পারফরমেন্স ভিত্তিক অ্যাওয়ার্ডও দিতে পারেন, ছোটোখাটো অ্যাওয়ার্ড দেন, বাট স্টার্ট সামথিং, এতে তাদের মনোবল বাড়বে। আর খবরদার আপনি কখনো মেন্টালি উইক হয়ে উল্টাপাল্টা কথা বলবেন। রাদার বি ফোকাস টু ইয়োর ওন জব অ্যান্ড টু ইয়োর এমপ্লয়িজ, টু ইয়োর বিজনেস। নাম্বার 5, কৌশলগত পিভটিং বা বাংলায় বলে রূপান্তর, অন সর্ট অফ ট্রান্সফরমেশন। কখনো কখনো আপনি প্রচলিত যে ব্যবসা করছেন যে মডেলে, সেই মডেলের পরিবর্তন আনা দরকারি হয়ে পড়ে। মূলত বাজার যখন বদলে যায় তখন আপনাকেও বদলাতে হবে। পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। নোকিয়া কিন্তু বাজার থেকে আউট হয়ে গেছিল কারণ তারা পরিবর্তনের সাথে নিজেদের পরিবর্তন করতে পারেনি। তাই আপনি এই সময় নতুন মার্কেট খুঁজতে পারেন, নতুন প্রোডাক্ট লাইন নিয়ে চিন্তা করতে পারেন, আপনি অন্যের সাথে অ্যালায়েন্স করতে পারেন, পার্টনারশিপ করতে পারেন, যেটা আপনার শক্তিকে বৃদ্ধি করবে। আর বিশেষ করে একটা দীর্ঘমেয়াদী ভিশন এখন ঠিক করে নিতে পারেন। আমরা 40 বছর ব্যবসা করি, কিন্তু 40 মিনিট মনোযোগ দিয়ে ভাবি না যে আমি আসলে কি কি করতে চাই, কিভাবে করতে চাই, কিভাবে করলে ভালো হতো। সুতরাং স্থির হয়ে ভাবুন এবং নিজের ভিশন ঠিক করুন, নিজে কোথায় যেতে চান সেটা ঠিক করুন। এই সময়ে টেনশন না করে এই কাজগুলো করাই সবচেয়ে বড় জরুরি কাজ আপনার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। অস্থিতিশীল বাজার, অনিশ্চিত বাজার একজন উদ্যোক্তার জন্য অনেক বড় পরীক্ষা ক্ষেত্র। অনেক উদ্যোক্তা আছে, এইসব পরীক্ষা ক্ষেত্র সুন্দরভাবে উতরে যান, প্রচণ্ডভাবে পরিশ্রম করেন, নিজের ব্রেনকে কাজে লাগান, স্টাডি করেন। যারা এটা করেন তারা উঠে যান, আর যারা সেটা না করে শুধু টেনশন করতে থাকেন, হাত পা কামড়াতে থাকেন, তারা ব্যবসা থেকে উধাও হয়ে যান। 1930 সালের পরেও দেখবেন যে অনেক ব্যবসা সঠিক স্ট্র্যাটেজি নেওয়ার কারণে, শান্তশিষ্ট ভাব বজায় রাখা, ধৈর্য বজায় রাখা, নিজের লক্ষ্যে অবিচল থাকার কারণে, নতুন স্ট্র্যাটেজি নিয়ে সামনে এগোনোর কারণে অনেক ব্যবসা টিকে গিয়েছিল। আবার অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। 2008 সালের পরেও তাই হয়েছে। ব্যবসা করা কোনো সহজ কাজ নয়। সুতরাং এখনকার যে টার্মোয়েল চলছে, এটা নিয়ে শঙ্কিত না হয়ে নিজেকে প্রস্তুত করুন। এই সময় আপনার ব্যবসাকে বড় করারও সময়। এই সময় ব্যবসায় টিকে থাকা সহজ যারা সেটা পারে। কেউ আগুনের মধ্যে শুধু আগুন দেখে, কেউ আগুনের মধ্যে বিরাট অট্টালিকা দেখে। ওই শিকাগো ফায়ারের কথা বলছি। সুতরাং আপনি কোন দলে হবেন সেটা খুব বড় একটা বিষয়। আমি বিশ্বাস করি আমি যে 5টা স্ট্র্যাটেজির কথা বললাম, এই স্ট্র্যাটেজিগুলো শুধু আপনাকে সার্ভাইভ করতে হেল্প করবে না, এটা আপনার সার্ভাইভ করে বড় হতে হেল্প করবে। সারা জীবন এগুলা মনে রাখা দরকার। পাশাপাশি নিজে প্রস্তুত হন। এই পৃথিবী তাদের যারা প্রস্তুত, আর অপ্রস্তুতদের জন্য এই পৃথিবী কখনো ছিল না। অপ্রস্তুতরা কখনো বড় হয় না, প্রস্তুতরা সবার আগে এগিয়ে যায়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।